বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণীর কল্যাণীয় ক্যাডেটবৃন্দ, ঈদ পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ও ঈদ শুভেচ্ছা। করোনার এই ক্রান্তিকালে তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। করোনা ভাইরাস, যার পোশাকি নাম কোভিড-19, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটিকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। এটি একটি সংক্রামক ভাইরাস যা ইতোমধ্যে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। তবে আশার কথা হলো, আক্রান্তের তুলনায় মৃত্যু হার খুবই কম। এজন্য আতঙ্কিত না হয়ে আমাদের সচেতন হতে হবে। যেহেতু এখন পর্যন্ত এই রোগের কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, সেহেতু সচেতনতার মাধ্যমে নিজেকে নিরাপদ রাখার কোনো বিকল্প নেই। করোনার প্রাদুর্ভাবে আমাদের চার দেয়ালে সীমাবদ্ধ জীবন একরকম স্থবির হয়ে পড়েছে। কিন্তু এই স্থবিরতা জীবনের ধর্ম নয়। আমাদের খুঁজে বের করতে হবে স্বাভাবিক জীবনযাপনের বিকল্প উপায়। আর তাই বরিশাল ক্যাডেট কলেজ তোমাদের জন্য অনলাইনে বিকল্প পাঠদানের উদ্যোগ নিয়েছে, যেটি এখনো চলমান। আজকের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। এবারে আমরা পাঠ পরিচিতি জানবো, তবে তার আগে করোনা সচেতনতামূলক একটি ভিডিও দেখব। চলো ভিডিওটি দেখা যাক। সবাইকে ধন্যবাদ। এবারে আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জানবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক বাংলা সাহিত্য বইটির একটি প্রচ্ছদ। আমরা এই বই থেকে নিয়তি নামে যে স্মৃতিচারণমূলক বা আত্মস্মৃতিমূলক যে রচনাটি রয়েছে হুমায়ুন আহমেদের, সেটি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের পাঠ নিয়তি লিখেছেন হুমায়ুন আহমেদ। তোমরা হুমায়ুন আহমেদ নামের বানানটি খুব ভালো করে খেয়াল করবে। এখানে অন্তস্থ অতে দীর্ঘ হকার রয়েছে। এটি কিন্তু অবশ্যই ভালো করে তোমাদের জানা উচিত, কারণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তরে তোমরা যদি এই নামের বানানে ভুল করো, তাহলে কিন্তু তোমরা প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হবে। তোমরা এটি মনে রাখবে। এবারে আমরা জানবো আজকের পাঠের শিখন ফল। অর্থাৎ এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখবে সেগুলো হচ্ছে যে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পরিচয় তোমরা জানতে পারবে। এই রচনাটির মূল ভাব নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে। গৃহপালিত প্রাণীর প্রতি মমত্ববোধ জাগ্রত হবে এবং নিয়তির অনতিক্রম প্রভাব ব্যাখ্যা করতে পারবে। এবারে হচ্ছে আমাদের আজকের যে রচনাটি রয়েছে সেটির লেখক হুমায়ুন আহমেদ, তার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব, যেগুলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরে কাজে লাগবে এবং সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে জ্ঞানমূলক যে প্রশ্নটি থাকে সেটির উত্তরেও কাজে লাগতে পারে। তো চলো আমরা হুমায়ুন আহমেদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। হুমায়ুন আহমেদ বিংশ শতাব্দীর বাঙালির জনপ্রিয় কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম। তিনি 13ই নভেম্বর 1948 খ্রিস্টাব্দে নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ফয়জুর রহমান আহমেদ এবং তার মায়ের নাম ছিল আয়েশা ফয়েজ।
এই আয়েশা ফয়েজ তিনিও একজন সাহিত্যিক ছিলেন। তার লেখা কিছু বই রয়েছে। হুমায়ুন আহমেদ 1965 সালে বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছিলেন এবং 1967 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং 1970 এবং 72 সালে তিনি যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডকোটা ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন। তার পিএইচডি ডিগ্রি লাভের মজার একটি ঘটনা রয়েছে, তোমরা এই ঘটনাটি পাবে। তার হোটেল গ্রেভারিন নামে একটি আত্মস্মৃতিমূলক বই রয়েছে এখানে। খুবই মজার সেই ঘটনাটি, তোমরা এখান থেকে পড়ে ফেলতে পারো। তিনি কর্মজীবন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে, কিন্তু পরবর্তীতে সাহিত্য চর্চার জন্য তিনি অধ্যাপনা থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছিলেন। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। কল্পবিজ্ঞান বলতে তোমরা সায়েন্স ফিকশন নিশ্চয়ই জানো। এই সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সাহিত্য বাংলা সাহিত্যে তিনি শুরু করেছিলেন। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 2 শতাধিক। বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে। তার বেশ কিছু গ্রন্থ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। 70 দশকের শেষ ভাগে থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তার উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তার সৃষ্ট হিমু ও মিসির আলী চরিত্রগুলি বাংলাদেশের যুবক শ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। তার নির্মিত চলচ্চিত্র সমূহ পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা, তবে তার টেলিভিশন নাটকগুলি ছিল সর্বাধিক জনপ্রিয়। সংখ্যায় বেশি না হলেও তার রচিত গানগুলো সবিশেষ জনপ্রিয়তা লাভ করে। তার অন্যতম উপন্যাস হলো নন্দিত নরকে, মধ্যাহ্ন, জ্যোৎস্না ও জননীর গল্প, মাতাল হাওয়া ইত্যাদি। তার নির্মিত কয়েকটি চলচ্চিত্র হলো দুই দুয়ারি, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা ইত্যাদি। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়, যদিও তিনি পরে বেঁচে গিয়েছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি 2 শতাধিক গল্পগ্রন্থ, উপন্যাস রচনা করেছেন। তিনি অনায়াসে ও বিশ্বাসযোগ্য ভাবে অতিবাস্তব ঘটনাগুলির অবতারণা করেন, যাকে এক প্রকার জাদু বাস্তবতা হিসেবে গণ্য করা যায়। তার গল্প ও উপন্যাস সংলাপ প্রধান। তার বর্ণনা পরিমিত এবং সামান্য পরিসরে কয়েকটি মাত্র বাক্যের মাধ্যমে চরিত্র চিত্রণের অদৃষ্টপূর্ব প্রতিভা তার রয়েছে, যেটি তার উপন্যাসগুলো আমরা পড়লে বুঝতে পারি এবং তার গল্পের মধ্যেও সেটি রয়েছে। যদিও সমাজ সচেতনতার অভাব নেই, তবু লক্ষণীয় যে তার রচনায় রাজনৈতিক প্রণোদনা অনুপস্থিত। ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত তার উপন্যাস মধ্যাহ্ন তার অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে পরিগণিত। এছাড়া জ্যোৎস্না ও জননীর গল্প আরেকটি বড় মাপের রচনা, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবলম্বনে রচিত। হুমায়ুন আহমেদ তার অসংখ্য বহুমাত্রিক সৃষ্টির জন্য নানা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো সেগুলো আমরা এখন বলবো। সেটি হচ্ছে যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1981 সালে, একুশে পদক 1994, জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ কাহিনী 1994, শ্রেষ্ঠ চলচ্চিত্র 1994, শ্রেষ্ঠ সংলাপ 1994। এরপরে তিনি মাইকেল মধুসূদন পদকও পেয়েছিলেন 1987 সালে। 2012 সালের 19 জুলাই তিনি ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের বেলেভু হাসপাতালে মৃত্যুবরণ করেন। এবারে আমরা তার যে রচনাটি রয়েছে নিয়তি নামে, সেই রচনাটি আমরা পাঠ এবং বিশ্লেষণ করব। তবে তার আগে এই রচনাটির যে মূল কথা সেগুলো সে সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে চাই। হুমায়ুন আহমেদের নিয়তি যে রচনাটি রয়েছে এটি কিন্তু তার স্মৃতিচারণমূলক একটি রচনা। তার আমার ছেলেবেলা নামে যে বইটি রয়েছে আত্মজীবনীমূলক, সেই বই থেকে এই রচনাটি সংগ্রহ করা হয়েছে। লেখক ছেলেবেলায় বাবার চাকরি সূত্রে জগদলের
একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অবস্থানকালীন স্মৃতি এবং তার অনুভূতি অত্যন্ত হৃদয়গ্রাহী করে বর্ণনা করেছেন এই রচনায়। জমিদার বাড়ির বেঙ্গল টাইগার নামে একটি কুকুর ছিল, যে কুকুরটি লেখকের ছোট ভাইকে সাপের ছোবল থেকে রক্ষা করেছিল। কুকুরটি সাপটিকে মেরে ফেললেও কুকুরটিও সাপের কামড় খেয়ে বিষক্রিয়া আক্রান্ত হলে তার কষ্ট সহ্য করতে না পেরে লেখকের বাবা কুকুরটিকে গুলি করে মেরে ফেলেছিলেন। কুকুরটি লেখকের ছোট ভাইকে বাঁচালেও তার যে করুণ পরিণতি, তাকে যে নিয়তি বরণ করতে হয়েছিল, এটি কিন্তু লেখকের বালক চিত্তে গভীর বেদনার সঞ্চার করেছিল এবং সেই বেদনায় আহত হয়ে তিনি কিন্তু এই রচনাটি লিখেছেন। কুকুরটির যে নিয়তি বরণ করেছিল, সেই বিষয়টি কিন্তু আমাদের আজকের যে আলোচ্য রচনাটি সেটির মূল বিষয়। এবারে আমরা রচনাটি পাঠ এবং বিশ্লেষণ করব। লেখক এই রচনার শুরুতেই বলছেন যে আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কেটেছে জগদলে। জগদলের দিন আনন্দময় হবার অনেকগুলো কারণের প্রধান কারণ স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি। সেখানে কোনো স্কুল নেই, কাজেই পড়াশোনার যন্ত্রণা নেই। জগদ্দল নামে একটা জায়গায় তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে তার বাবা সরকারি চাকরি করতেন। এই কারণে বিভিন্ন জায়গায় তার ট্রান্সফার হতো এবং এই কারণে বিভিন্ন জায়গায় তাদেরকে বসবাস করতে হতো। তো এরই সূত্র ধরে জগদলে তারা কিছুদিন অবস্থান করেছিল। এই দিনগুলো লেখকের কাছে কিন্তু আনন্দময় ছিল। শৈশবে তোমরা জেনে থাকবে যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, এই শিক্ষা থেকে যারা মূলত সৃজনশীল মানুষ, তারা কিন্তু এগুলোকে খুব ভালোভাবে নিতে পারে না। বালক বয়সের যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা তারা নিজেদের জন্য বোঝা মনে করে, কিন্তু আসলে এটি কিন্তু বোঝা না। কিন্তু আমাদের সবার মধ্যে এই বৈশিষ্ট্যটি ছিল। এটি কিন্তু হুমায়ুন আহমেদের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয়। এই স্কুলের যে যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন, অর্থাৎ এই জগদলে কিন্তু স্কুল ছিল না, কাজে পড়াশোনার যন্ত্রণা ছিল না। এই কারণে কিন্তু জগদলের যে দিনগুলো, সেই দিনগুলো লেখকের কাছে অনেক আনন্দময় হয়ে উঠেছিল। আমরা থাকি এক মহারাজার বসত বাড়িতে। এখানে মহারাজা বলতে কিন্তু আসলে রাজা রাজরা বা ওই ধরনের কিছু বোঝাচ্ছে না, রাজা বাদশা। মহারাজা বলতে এখানে হচ্ছে জমিদার বাড়ি, যে বাড়ির মালিক অল্প কিছুদিন আগে দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছে, বাড়ি চলে এসেছে পাকিস্তান সরকারের হাতে। এইখানে একটি বিষয়ে লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে যে কোন সময়ের কথা বলা হচ্ছে। এটা এই যে মহারাজা অর্থাৎ এই যে জমিদার, তিনি যে ইন্ডিয়াতে চলে গেলেন এবং তার বাড়ি চলে এসেছে পাকিস্তান সরকারের হাতে, এটি কিন্তু ঐতিহাসিক একটি ঘটনার নির্দেশ করে। সেটি হচ্ছে যে 1947 সালে দেশভাগ হয়েছিল এবং এই দেশভাগের ফলে ভারত এবং পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র তৈরি হয়েছিল। তো এই দেশভাগ নিয়ে কিন্তু অনেকগুলো গল্প রচিত হয়েছে বাংলা সাহিত্যে। আমরা যেমন বলতে পারি যে দেবেশ রায়ের উদ্বাস্তু নামে একটি গল্প রয়েছে, এরপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলিকাতার দাঙ্গা ও আমি, সিকান্দার আবু জাফরের ঘর, জাকির তালুকদারের স্বপ্নযাত্রা কিংবা উদ্বাস্তু পুরাণ, বনফুলের দাঙ্গার সময়, সোমেনচন্দের দাঙ্গা, সৈয়দ ওয়ালিউল্লাহর একটি তুলসী গাছের কাহিনী, হাসান আজিজুল হকের আত্মজা ও একটি করবী গাছ। এরকম অনেকগুলো গল্পের নাম আমরা বলতে পারি যেগুলো হচ্ছে দেশভাগ নিয়ে লেখা হয়েছে। এখানে দেশভাগের বিষয়টি মূল আলোচ্য বিষয় নয়, কিন্তু তারপরও প্রাসঙ্গিকভাবে এসেছে। তো মহারাজার বিশাল এবং প্রাচীন বাড়ির একতলায় আমাদের থাকার ব্যবস্থা। শুধু দুতলা নয়, কয়েকটা ঘর ছাড়া বাকি সবটা তালাবদ্ধ, কারণ মহারাজার জিনিসপত্র কিছুই নিয়ে যাননি, ওইসব ঘরে তার জিনিসপত্র রাখা। তো এই মহারাজা তিনি ইন্ডিয়াতে চলে গিয়েছেন এবং তার যে পরিত্যক্ত বাড়িটি রয়েছে, এই বাড়িতেই কিন্তু লেখক সপরিবার ছিলেন। এখানে একটি এরকম বাড়ির ছবি তোমরা দেখতে পাচ্ছ।
এরপরে আহ, ওই মহারাজার নাম আমার জানা নেই, মাকে জিজ্ঞেস করেছিলাম, তিনিও বলতে পারলেন না। তবে তিনি যে অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন তার অসংখ্য প্রমাণ এই বাড়িতে ছড়ানো। জঙ্গলের ভেতর বাড়ি, সেই বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্য তার ছিল নিজস্ব জেনারেটর। দাওয়াতের সিটি চেপে পাঠানোর জন্য মিনি সাইজের একটা ছাপাখানাও কিন্তু সেখানে ছিল। আর কি ছিল, যে বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়, আহা কত বই, কত বিচিত্র ধরনের বই। তো এই মহারাজার যে শৌর্যবীর্য বা তার যে প্রতাপ, তিনি যে অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন, সেটি কিন্তু এই বাড়ির বিভিন্ন জায়গায় তার নিদর্শনগুলো কিন্তু রয়ে গেছে। ওই সময়ে বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল, বাড়িতে জেনারেটর ছিল, ছাপাখানা ছিল। এরপরে মহারাজার মানে তিনি অত্যন্ত রুচিবোধ সম্পন্ন একজন মানুষ ছিলেন, সেটি কিন্তু সেটির প্রমাণ পাওয়া যায় যে অসংখ্য বই ছিল ওই বাড়িতে। বিকেলগুলি কম রোমাঞ্চকর ছিল না। প্রতিদিনই বাবা কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে বলতেন, চল বনে বেড়াতে যাই। কাঁধে বন্দুক নেওয়ার কারণ হচ্ছে প্রায় বাঘ বের হয়, বিশেষ করে চিতাবাঘ। বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম, ক্লান্ত হয়ে ফিরতাম রাতে। ভাত খাওয়ার আগেই ঘুমে চোখ জড়িয়ে আসতো, কত বিচিত্র শব্দ আসতো বন থেকে। আনন্দে এবং আতঙ্কে শিউরে শিউরে উঠতাম। একদিন কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। বাবা মা দুজনেরই মুখ শুকিয়ে গেল, লক্ষণ ভালো নয়। নিশ্চয়ই ম্যালেরিয়া। সেই সময়ে এই অঞ্চলে ম্যালেরিয়া কুখ্যাত ছিল। একবার কাউকে ধরলে তার জীবনী শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত। ম্যালেরিয়ায় মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার। তো লেখক যে সময়ে জগদলে বেড়াতে গিয়েছিলেন বা জগদলে বসবাস করেছিলেন, ওই সময় কিন্তু ওই অঞ্চলে ম্যালেরিয়ার একটা প্রকোপ ছিল। এবং এই ম্যালেরিয়া একবার যদি কাউকে ম্যালেরিয়ায় কেউ যদি আক্রান্ত হতো, তাহলে কিন্তু তার জীবনী শক্তি একদম পুরোপুরি নিঃশেষ হয়ে যেত। অর্থাৎ এটি কিন্তু মারাত্মক একটি ব্যাধি ছিল ওই সময়। তো লেখক বলছেন যে আমরা প্রতিষেধক হিসেবে বায়োকেমিক ওষুধ ছাড়াও প্রতি রবিবারে 5 গ্রাম করে কুইনাইন খাচ্ছি। কুইনাইন এমন একটি ওষুধ যেটি হচ্ছে যে খুব মানে তিক্ত স্বাদ আর কি। কুইনাইন নিয়ে একটা প্রবাদও রয়েছে যে কুইনাইন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনাইন সরাবে কি। তো কুইনিন বা কুইনাইন খেলে জ্বর সেরে যায়, কিন্তু কুইনাইন এত পরিমাণ এর যে তিক্ত স্বাদ সেটি সরাবে কে, এরকম একটি প্রবাদ রয়েছে। লেখক তারপর বলছেন যে তারপরও ম্যালেরিয়া ধরবে কেন। মানে তিনি বায়োকেমিক ওষুধ ছাড়াও এই যে প্রতি রবিবার 5 গ্রাম করে ওষুধ খাচ্ছেন, মানে কুইনাইন খাচ্ছেন, তারপরও ম্যালেরিয়া ধরবে কেন, এটি একটি চিন্তার জায়গা। বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা তদবির করতে লাগলেন। অর্থাৎ সন্তান বাবা মায়ের কাছে সবচেয়ে প্রিয়। সন্তান যদি ভালো থাকে, বাবা মার মন ভালো থাকে। সন্তান যদি রোগাক্রান্ত হয়, তাহলে বাবা মার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। এই কারণে তার বাবা কিন্তু ওই জায়গা থেকে অন্য জায়গায় বদলির জন্য চেষ্টা এবং তদবির করতে শুরু করলেন। শুনে আমার মন ভেঙে গেল। কেন? কারণ হচ্ছে এই জায়গায় এসে ম্যালেরিয়া আক্রান্ত হলেও তিনি যে স্কুলের যে যন্ত্রণা সেই থেকে মুক্তি পেয়েছিলেন, এই কারণে কিন্তু তার মন ভেঙে গেল। এত সুন্দর জায়গা, এমন চমৎকার জীবন, এসব ছেড়ে কোথায় যাব? ম্যালেরিয়ায় মরতে হলেও এখানেই মরব। তো তিনি কিন্তু ম্যালেরিয়া আক্রান্ত হয়ে জীবন দিতে এখানে প্রস্তুত আছেন, কিন্তু এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে চাচ্ছেন না। এর কারণ হচ্ছে যে ওই জায়গায় যদি স্কুল থাকে তাহলে আবার তাকে স্কুলে যেতে হবে। এই স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন, এই কারণে কিন্তু তিনি এখানে থেকে যেতে চাচ্ছেন। তাছাড়া ম্যালেরিয়া ওষুধটা আমার বেশ পছন্দ হলো। কেন? কারণ হচ্ছে জ্বর যখন আসে তখন কি প্রচন্ড শীতই না লাগে। শীতের জন্যই বোধহয় শরীরে এক ধরনের আবেশ সৃষ্টি হয়। জ্বর যখন বাড়তে থাকে তখন চোখের সামনের প্রতিটি জিনিস আকৃতিতে ছোট হতে থাকে, দেখতে বড় অদ্ভুত লাগে। একসময় নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয়। কি আশ্চর্য অনুভূতি। অর্থাৎ তিনি অসুখে আক্রান্ত হয়েছেন,
এই অসুখে আক্রান্ত হলেও বা ম্যালেরিয়ায় আক্রান্ত হলেও তার কিন্তু ওই ধরনের ভয় কাজ করছে না। তিনি এই ম্যালেরিয়ায় যে জ্বর হয়েছিল সেটি কিন্তু উপভোগ করছেন এবং তিনি অনেক মজার করে এই বিষয়টিকে বর্ণনা করেছেন যে যখন তার জ্বর আসতো তখন চোখের সামনের প্রতিটি জিনিস আকৃতিতে ছোট মনে হতো এবং নিজেকে তিনি দৈত্যের মতো মনে করতেন এবং এই বিষয়টি কিন্তু তাকে একটি আশ্চর্য অনুভূতির সৃষ্টি করেছিল তার মধ্যে। শুধু আমি একা নই, পালা করে আমরা সব ভাই বোন জ্বরে পড়তে লাগলাম। একজন জ্বর থেকে উঠতে না উঠতেই অন্যজন জ্বরে পড়ে। জ্বর আসেও খুব নিয়মিত। তো কখন জ্বর আসে আমরা সবাই জানি জ্বর কখন আসবে। সেই সময়ে লেপ কাঁথা গায়ে জড়িয়ে আগেভাগেই বিছানায় শুয়ে পড়ি। প্রতিদিন ভোরে ৩ ভাই বোন রাজবাড়ির মন্দিরের চাতালে বসে রোদ গায়ে মাখি। এই সময় আমাদের সঙ্গ দেয় বেঙ্গল টাইগার। এই বেঙ্গল টাইগার কিন্তু হচ্ছে একটি কুকুরের নাম। না, আমাদের কুকুর নয়, মহারাজার কুকুর। তার নাকি অনেকগুলো কুকুর ছিল। তিনি সবকটাকে নিয়ে যান, কিন্তু এই কুকুরটিকে নিয়ে যেতে পারেননি। সে কিছুতেই রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি। মহারাজার কিন্তু অনেকগুলো কুকুর ছিল। আহ, এই কুকুরটি ছাড়া সবগুলোকেই তিনি নিয়ে গেছেন যখন ইন্ডিয়াতে তিনি চলে গেছেন। এই একটা মাত্র কুকুর রেখে গিয়েছিলেন যেটির নাম হচ্ছে বেঙ্গল টাইগার। এই তথ্যগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং জ্ঞানমূলক যে প্রশ্নটি রয়েছে সৃজনশীলে সেখানে কাজে লাগবে। মা তাকে দুবেলা খাবার দেন। মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না, থালায় করে দিতে হয়। শুধু তাই না, খাবার দেওয়ার পর তাকে মুখে বলতে হয় খাও। খানদানি কুকুর, আদব কায়দা খুব ভালো, তবে বয়সের ভারে সে কাবু। সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকে, হাই তোলে, ঝিমুতে ঝিমুতে মৃত্যুর জন্য অপেক্ষা করে। এই কুকুরটির কিন্তু অনেক বয়স হয়েছিল, কিন্তু তারপরও এটি একটি খানদানি কুকুর ছিল, অর্থাৎ সে কিন্তু মানে তার মধ্যে একটা আত্মমর্যাদা ছিল। সে কিন্তু যতক্ষণ না তাকে খাবার দেবার পরে মুখে না বলতো যে খাও, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে খেত না এবং তাকে মাটিতে কিন্তু খাবার দেয়া যেত না। মাটিতে দিলে সে খেত না, তাকে থালায় করে দিতে হতো এবং মুখে বলতে হতো যে খাও, তারপরে সে খাবার গ্রহণ করত। এক ভোরবেলার কথা, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরের চাতালে বসে আছি। আমার সঙ্গে শেফু এবং ইকবাল। এই ইকবাল কিন্তু হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল। তোমরা অনেকেই তার নাম জানো। তিনি হুমায়ুন আহমেদের ভাই ছিলেন। মা এসে আমাদের মাঝখানে শাহিনকে, শাহিন হচ্ছে হুমায়ুন আহমেদের ছোট ভাই, বসিয়ে দিয়ে গেলেন। আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা, সে যেন হামাগুড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায়। চাতাল হচ্ছে উঠান। মা চলে যাবার পরপরই হিসির শব্দে পেছন ফিরে তাকালাম। যে দৃশ্য দেখলাম সে দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতি আমার ছিল না। মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে প্রকাণ্ড একটা কেউটে সাপ, অর্থাৎ বিষাক্ত একটি সাপ বের হয়ে আসছে। মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে, ফনা তুলে এদিক ওদিক দেখছে, আবার মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে, আবার ফনা তোলে। আমরা ৩ ভাই বোন ছিটকে সরে গেলাম। শাহিন একা বসে রইল। সাপ দেখে তার আনন্দের সীমা নেই। আনন্দের সীমা নেই কেন? কারণ সে কিন্তু অনেক ছোট ছিল এবং সে আসলে বুঝতে পারেনি যে সাপ তার জন্য হচ্ছে ক্ষতিকর। সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে, আর তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়লো সাপটির উপর। ঘটনা এত দ্রুত ঘটলো যে আমরা কয়েক মুহূর্ত বুঝতেই পারলাম না কি হচ্ছে। একসময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফনা কামড়ে ছিঁড়ে ফেলেছে। বেঙ্গল টাইগার ফিরে যাচ্ছে নিজের জায়গায়, যেন কিছুই হয়নি। নিজের স্বাভাবিক কর্মকাণ্ড সে শেষ করল। তো এই সাপটি হচ্ছে হুমায়ুন আহমেদের যে ছোট ভাই ছিলেন শাহিন, তাকে সবল দিতে আসছিল এবং সেই সময়ে বাড়ির যে বেঙ্গল টাইগার নামে কুকুরটি ছিল, এই কুকুরটি কিন্তু এটি বুঝতে পেরেছে এবং হুমায়ুন আহমেদের ছোট ভাই শাহিনকে রক্ষা করতে গিয়ে সেই সাপটিকে কামড়ে কিন্তু মেরে ফেলেছে এবং
যখন সাপটিকে সে মেরে ফেলেছে ওই সময় কিন্তু সাপটিও কুকুরকে ছোবল দিয়েছিল। সাপ কুকুরটিকে কামড়াবার সুযোগ পেয়েছিল কিনা জানি না, সম্ভবত কামড়ায়নি, যেটি লেখক বলছেন, কিন্তু আসলে কামড়িয়েছিল, পরে আমরা বুঝতে পারবো। কারণ কুকুরটি বেঁচে রইল, তবে নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিল। দ্বিতীয় দিনে তার চামড়া খসে পড়লো এবং দগদগে ঘা দেখা দিল। এ থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়েছে। সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ নয়। আরো দুদিন কাটলো, কুকুরটি চোখের সামনে পচে গলে যাচ্ছে, তার কাতর ধ্বনি সহ্য করা মুশকিল, গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে। অর্থাৎ এই সাপের ছোবল থেকে হুমায়ুন আহমেদের ছোট ভাইকে রক্ষা করতে গিয়ে কুকুরটি কিন্তু সাপের ছোবল খেয়েছিল এবং সেই সাপের বিষক্রিয়ায় কুকুরটি কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। বাবা মাকে ডেকে বললেন, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, তুমি বন্দুক বের করে আমাকে দাও। বাবা আমাদের চোখের সামনে পরপর দুটি গুলি করে কুকুরটিকে মারলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা দুঃখে বেদনায় কুঁকড়ে উঠেছে, তবু শান্ত গলায় বললেন, যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম, একে বলে নিয়তি। তো এই বিষয়টি কিন্তু আসলে কষ্টদায়ক, কারণ যে কুকুর হচ্ছে গৃহপালিত প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত একটি প্রাণী, যেটি হচ্ছে সারা জীবন তার মালিকের বা তার প্রভুর, যে বা বাড়ির মালিকের জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করে যায় এবং সেই কাজগুলো করে বিশ্বস্ততার সাথে। তো এই কুকুরটি হুমায়ুন আহমেদের ছোট ভাইকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে, সাপের ছোবল থেকে রক্ষা করেছে, কিন্তু তারপরও এই কুকুরটিকে যে করুণ পরিণতি বরণ করতে হলো, অর্থাৎ এই কুকুরটিকে হুমায়ুন আহমেদের বাবা গুলি করে মেরে ফেললেন। তো তিনি আসলে কিন্তু এই কুকুরটির ভালো চেয়েছিলেন বলেই কিন্তু গুলি করে মেরে ফেলেছেন। কারণ হচ্ছে যে এই কুকুরটি কিন্তু এই যে দগদগে ঘা নিয়ে অনেক কষ্টে ধুকে ধুকে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। তো তার কষ্টটাকে লাঘব করার জন্য কিন্তু তিনি এই গুলি করে কুকুরটিকে মেরে ফেলেছেন। আপাত দৃষ্টিতে কিন্তু বিষয়টি আমাদের কাছে নিষ্ঠুর মনে হতে পারে, যেটি হুমায়ুন আহমেদের কাছেও মনে হয়েছিল, কিন্তু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আমাদের এরকম এই কুকুরটির যে নিয়তি, সেটি কিন্তু আসলে তার কষ্ট লাঘব করার জন্যই কিন্তু হুমায়ুন আহমেদের বাবা এই কাজটি করেছিলেন। তো হুমায়ুন আহমেদ বলছেন যে, কিন্তু আমার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হলো। এটি কিন্তু খুব স্বাভাবিক, কারণ যে কুকুরটি হচ্ছে নিজের জীবন বাজি রেখে যার সন্তানকে রক্ষা করলো, সেই লোকটিই কিনা তাকে গুলি করে মেরে ফেললো। এটি কিন্তু স্বাভাবিকভাবেই নিষ্ঠুর বলে মনে হতে পারে এবং হুমায়ুন আহমেদের কাছে সেটি মনে হয়েছিল। তিনি বলছেন যে, নিজেকে কিছুতেই বোঝাতে পারছিলাম না এমন একটি কাজ তিনি কি করে করতে পারলেন। রাগে, দুঃখে, অভিমানে রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছি। বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন। দুজন চুপচাপ বসে আছি, চারদিকে ঘন অন্ধকার, তক্ষক ডাকছে। বাড়ির চারপাশের আমের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে। বাবা কিছুই বললেন না, হয়তো অনেক কিছুই তার মনে ছিল, মনের ভাব প্রকাশ করতে পারলেন না। একসময় বললেন, যাও ঘুমিয়ে পড়ো। আমি সেদিন বুঝতে পারিনি বাবা কেন কুকুরটিকে এভাবে মেরে ফেলেছিল। কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। গল্পটি আসলে এখানেই শেষ। আহ, এই ঘটনাটি, অর্থাৎ এই কুকুরকে যে পরিণতি বরণ করতে হয়েছিল বা তার যে নিয়তি, সেটি কিন্তু আমাদের যে লেখক হুমায়ুন আহমেদ, তার স্মৃতিতে কিন্তু একটি বেদনার সৃষ্টি করেছিল, তার স্মৃতিতে গভীর একটি ছাপ ফেলেছিল। এই কারণে কিন্তু পরবর্তীতে তিনি এটা তার স্মৃতি কথায় লিখেছেন। তো আমাদের গল্প, মানে আমাদের আজকের যে রচনা কিন্তু এখানেই শেষ। এই রচনা থেকে আমরা আসলে কি শিখলাম? আমরা শিখলাম যে
নিয়তির প্রভাব কিন্তু মানুষের জীবনে অনতিক্রম্য। গ্রিক ট্র্যাজেডিতে যেরকম হয় যে নিয়তির কারণে নায়কের যে পরাজয় দেখানো হয়, তোমরা যদি ট্র্যাজেডি এবং গ্রিক ট্র্যাজেডি সম্পর্কে জেনে থাকো তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবে। তো মানুষের জীবনে কিন্তু নিয়তির প্রভাব অনতিক্রম্য। তো হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা নামে যে বইটি রয়েছে আত্মজীবনীমূলক, এই আত্মজীবনীমূলক বই থেকে এই রচনাটি কিন্তু সংকলন করা হয়েছে। তার আত্মজীবনীমূলক আরো অনেকগুলো বই রয়েছে, যেমন কিছু শৈশব, কাঠ পেন্সিল, ফাউন্ড পেন, হোটেল ক্রেভারিন, এই আমি, অন্তরে অম্বরে, আমার ছেলেবেলা, আমার আপন আধার, বল পয়েন্ট, রং পেন্সিল, নিউ ইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ। এগুলো কিন্তু তার আত্মজীবনীমূলক রচনা। তোমরা হুমায়ুন আহমেদ সম্পর্কে যদি জানতে চাও, অনেক মজার মজার এরকম ঘটনা তোমরা এই বইগুলোর মধ্যে পাবে। তবে সবচেয়ে আমার ভালো যেটি লেগেছিল সেটি হচ্ছে যে হোটেল ক্রেভারিন। তোমরা এই বইটি পড়ে দেখতে পারো। এরপরে আমরা কিছু নমুনা প্রশ্ন দেখব, অর্থাৎ এই রচনা থেকে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে, কি ধরনের প্রশ্ন হতে পারে তোমরা একটু দেখে নিতে পারো এখানে। যেমন নিচের কোনটি হুমায়ুন আহমেদ রচিত নয়? এখানে 3টি হুমায়ুন আহমেদ রচিত বইয়ের নাম দেয়া আছে এবং একটি হুমায়ুন আহমেদের রচিত নয়। সেটি কোনটি তোমরা নিজেরাই এগুলো বের করার চেষ্টা করো, চিন্তা করতে থাকো। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে নিয়তি গল্পে জমিদারের বাড়িটি ছিল মানে কোন জায়গায় ছিল? শহরের ভেতরে ছিল নাকি গ্রামের ভেতরে ছিল, নদীর ধারে ছিল নাকি জঙ্গলের ভেতরে ছিল? তোমরা চিন্তা করতে থাকো। মহারাজার বাড়িতে ছাপাখানার ব্যবস্থা ছিল যে কারণে? দাওয়াতের চিঠি ছাপার জন্য, বই প্রকাশের জন্য, পত্রিকা প্রকাশের জন্য, নাকি প্রদর্শনীর জন্য? আমরা গল্পটি আলোচনা করার সময় এই প্রসঙ্গটি এসেছিল। তোমরা চিন্তা করতে থাকো, না পারলে গল্পটি আবার মনোযোগ সহকারে পড়ো। যা দেখে লেখকের বাবা মহারাজার রুচির প্রশংসা করেছিলেন, এখানে প্রশংসা শব্দটি বাদ গেছে, দুঃখিত। প্রথমটি হচ্ছে তৈজসপত্র, দ্বিতীয়টি হচ্ছে মাটির পাত্র, তৃতীয়টি হচ্ছে ছাদ বাগান এবং শেষেরটি হচ্ছে বিচিত্র ধরনের বই। তোমরা চিন্তা করতে থাকো কোন উত্তরটি সঠিক। নিয়তি গল্পে সাপটি আসে মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে, উঠানের পাশ থেকে, জঙ্গলের ভেতর থেকে নাকি চিলেকোঠা থেকে? এরপরে ষষ্ঠ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে লেখকের বাবা কুকুরটিকে মেরে ফেললো যে কারণে? পরিবারের জন্য হুমকি মনে করে, সন্তানকে কামড়ে দিতে পারে ভেবে, নাকি যন্ত্রণা সহ্য করতে না পেরে, নাকি নিয়তির উপর ভরসা করে? তোমরা যদি আজকের আলোচনাটি মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে এই প্রশ্নের উত্তরটিও দিতে পারবে। তোমাদের বাড়ির কাজগুলো, উপরে যে নমুনা প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা মন্তব্যের ঘরে লিখে দেবে। আমাদের আজকের আলোচনা শেষ করব, তবে তোমাদের যদি পাঠ সংশ্লিষ্ট কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে সেই জিজ্ঞাসাগুলো তোমরা নিচে মন্তব্যের ঘরে জানিয়ে দিতে পারো। তোমরা সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো এবং বিশেষ প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে। এই প্রত্যাশায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। নিরন্তর শুভকামনা।